আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, যেটা তোমাদের 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। সেখানে আমরা তোমাদের বারবার বলছি যে প্রথম থেকেই এমনভাবে পড়ার স্টাইলটা রাখবা যে টাইমটাকে দুইটা ভাগ করবা। 75% টাইম তুমি রাখবা হচ্ছে তোমার নতুন পড়ার জন্য, আর 25% টাইম তুমি রাখবা হচ্ছে যে তোমার রিভিশনের জন্য। এবং গোটাল সেপ্টেম্বর মাসটা যদি এইভাবে পড়তে থাকো তাহলে অক্টোবরের ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে। তার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হইলো, গোটাল সেপ্টেম্বর মাসটা পড়লা, অক্টোবরের 25 তারিখ আস্তে আস্তে পুরো সিলেবাস শেষ হয়ে গেল। এইটা যদি আল্লাহর রহমতে করতে পারো, দেখবা যে অক্টোবরের 25 তারিখ থেকে শুরু করে গোটাল নভেম্বর মাসটা এবং ডিসেম্বরের, যদি খুব তাড়াতাড়ি পরীক্ষা ডিসেম্বরের 12, আর না হলে সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের 26, 19 তারিখ সম্ভাবনা খুব কম, যেহেতু 16ই ডিসেম্বর হচ্ছে একটা আমাদের বড় রকমের হচ্ছে ভিক্টোরি ডে, সেহেতু 17-18 গ্যাপ দিয়ে 19-এ পরীক্ষার সম্ভাবনা কম হয়। 12 তারিখে হবে ডিসেম্বরের, না হলে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। তা আমরা ধরলাম যে খুব তাড়াতাড়ি হলে 12 ডিসেম্বর। সেক্ষেত্রে আমাদের 25 অক্টোবরের পরে গড়পড়তা আমরা যদি ধরি, এদিকে হচ্ছে যে 5 দিন, তারপরের মাস 1.5 মাসের বেশি টাইম ইনশাল্লাহ থাকতেছে। তার মানে ওই সময়টা তোমার পড়ার স্টাইলটা এমন হবে যে তুমি প্রত্যেক দিন হচ্ছে যত বেশি সম্ভব হচ্ছে যে 75 থেকে 80% টাইম রিভিশন দিবা, আর 20 থেকে 25% টাইম ওই যে কিছু জিনিস যেটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম কিন্তু হঠাৎ করে দেয় প্রতি বছরে মাত্র 4-5টা এরকম কোশ্চেন, সেইটা পড়বা। এইটা যদি করো তুমি দেখবা যে অসাধারণ স্টুডেন্টে পরিণত হবা। তা আমি সবসময় বলি যে দেখো, মেডিকেল অ্যাডমিশনের যে পরীক্ষাটা, এখানে প্রায় 1 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং 35-40 হাজার স্টুডেন্ট এমন থাকে যারা মেডিকেলে চান্স পাওয়ার মতো, তার মানে তারা মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রথম থেকে ওই অনুযায়ী পড়ছে, কিন্তু চান্স পায় গত বছরের হিসাবটা যদি রাখি 5300 সামথিং। তার মানে যতগুলো স্টুডেন্ট চান্স পাওয়ার পুরো যোগ্য ছিল, তার মধ্যেও আমি দেখবো যে 25-30 হাজার স্টুডেন্ট চান্স পাইল না। তাহলে এই পার্থক্যটা যে হয়, এই জায়গাটায় আমাদের ভালো করে ফোকাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট। এদের আমি তোমাকে বলছি একেবারে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে শতভাগ ফোকাস, তারপরে হচ্ছে ইংলিশ সাধারণ জ্ঞান শতভাগ ফোকাস, তারপরে যেই চ্যাপ্টারগুলো মনে থাকে না সেগুলো শতভাগ ফোকাস। যেমন ধরো যে জৈব রসায়ন অনেকে ভুল করে, তা আমরা যেটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এটাতে প্রথম দিন থেকে প্রত্যেকটা লাইভ ক্লাসের সাথে সাথে জৈব রসায়ন একটু একটু করে পড়া। তাইলে হবে কি, তুমি দেখবা যে আলটিমেটলি 1 মাস 1.5 মাস পরে তুমি দেখবা যে জৈব রসায়নে তোমার একটা ভালো প্রিপারেশন হয়েছে। তারপরে তুমি দেখবা যে এমসিকিউ কিছু প্রশ্ন আসে, ওইটাকে যেটা বলে ম্যাথমেটিক্যাল টাইপ ফিজিক্সের, সেগুলো প্রথম থেকে 3টা করে করা। তারপরে তুমি দেখো যে কেমিস্ট্রি কিছু ম্যাথমেটিক্যাল টাইপ থেকে যেগুলো থেকে প্রশ্ন প্রত্যেকবার আসে, কয়েকটা করে আসে, ওগুলো প্রথম থেকে 2-3টা করে করা। এরপরে তুমি দেখবা যে ওই যে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, তার মানে যেই আইটেমগুলো একবারে মনে থাকে না কিন্তু প্রত্যেকদিন একটু একটু করে পড়লে খুব অসাধারণ প্রিপারেশন হবে। আমি বলবো যেগুলো প্রথম থেকে তুমি ওইভাবে পড়ো, তাহলে তুমি অসাধারণ স্টুডেন্ট হবে। দেখো যে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার সমস্ত যোগ্যতা আল্লাহ দিয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সে আসলে যেই অনুযায়ী এই যে বুদ্ধিগুলো যে আমরা এই বুদ্ধিগুলো ফলো করে না। কেন ফলো করে না জানো? কারণ মানুষের অভ্যাস কি জানো, যে একটু রিল্যাক্স করি, এত সহজে হবে। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনে খুব সহজে তুমি চান্স পাইতে পারো যদি তুমি একেবারে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করো, যে না আমি প্রথম থেকে যে একদম প্রত্যেক দিন আমার সর্বোচ্চ পরিশ্রমটা করব, পড়াটা কমপ্লিট করব, প্রত্যেক দিন রিভিশন দিব, প্রত্যেক দিন লাইভ ক্লাস সামারি ক্লাস করব, প্রত্যেক দিন হচ্ছে পরীক্ষাগুলো ঠিকভাবে দিব, যে জায়গায় ভুল হইলো তার মানে পুরো রুটিন অনুযায়ী, এবং পড়াশোনাটাকে 100% এরকম প্রায়োরিটির মধ্যে রাখা। এটা এই কারণে বলছি, না হলে তুমি দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই যে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে, দেখবা যে খালি মানে তুমি শুরু করতে করতে দেখবা যে টাইম যে কোন দিক দিয়ে আগায় যাচ্ছে, কারণ এত পড়া, ওই পড়ায় ভালো করতে গেলে তোমাকে একবারে প্রথম থেকে পুরো ফোকাস থাকতে হবে যে না। এবং এই সময়টা আমি অভিভাবকদেরকে বলবো যে আপনার সন্তানের সাথে থাকেন, এবং আপনার সন্তানের সাথে বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এই সময়টা সে অনলাইন অফলাইন, আমি বলবো যে সে সব জায়গায় ক্লাস দেখে যেখানে সবচেয়ে ভালো সেখানে যদি পড়ে সবচেয়ে ভালো করবে। এবং এক্ষেত্রে অনলাইনটা তার জন্য সবচেয়ে বেস্ট হবে যদি একটা কৌশল কাজে লাগায়। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই যে সামনের যে 2-3টা মাস, মানে এক কথায় প্রথম 2 মাসের মধ্যে কিন্তু পুরো পড়াটা আয়ত্তে এনে ফেলা যায়। তার মানে প্রথম 2টা মাস খুব ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর অক্টোবর। এই 2টা মাস সন্তানের সাথে আপনি হয় বাবা মা যে থাকা সম্ভব, মানে একেবারে সার্বক্ষণিক 24 ঘন্টা থাকেন, বা বড় ভাই আপু, এক কথায় ফ্যামিলির একজন একদম সার্বক্ষণিক থাকতে হবে। এটা এই কারণে বলছে যে এটা হচ্ছে আইসিইউর মতো, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এই সময় যদি একজন সাথে থাকে তাহলে আল্লাহর রহমতে দেখা যাবে যে তার আল্লাহর রহমতে হচ্ছে যে পড়ার একটা আগ্রহ বাড়বে, এবং সে প্রতি মুহূর্তে এই জিনিসটা চিন্তা করবে আমার ফ্যামিলির সবাই চাচ্ছে আমি হচ্ছে ভালো রেজাল্ট করি, আমিও চেষ্টা করি। এবং এখানে আবার ওই যে প্রেশার দেওয়া না, তাকে প্রত্যেকটা ঘন্টা ঠিকভাবে প্রত্যেক ঘন্টায় 2টা করে সেশন করা,
রিল্যাক্সড ওয়েতে পড়তে পারবে, কিন্তু মানে পড়ার বাইরে যেমন হচ্ছে ফ্রেন্ডদের হচ্ছে যে প্রোগ্রাম যাওয়ার দরকার নাই, আত্মীয় স্বজনের বিয়ে, বিভিন্ন হচ্ছে সেলিব্রেশন দরকার নেই যাওয়ার, তারপর আন্দাজে হচ্ছে খরচ করতে বের হওয়া, বাড়ির কাজ, এই 2টা মাস বাড়ির কাজ না করলে বাড়ির খুব একটা কিছু হবে না, এই 2টা মাস দোকানে বাবার ব্যবসায় হেল্প না করলে খুব একটা ক্ষতি হবে না, বরং 2টা মাস পুরো ফোকাস করে যদি পড়তে থাকে অসাধারণ রেজাল্ট সে করতে পারবে। তো এই জিনিসটা মানে খুব ইমপ্রেসিভ। কিন্তু আমি বারবার বলি যে গোটাল জিনিসটাকে বুঝতে হবে যে মেডিকেল অ্যাডমিশনের মতো দামি পরীক্ষা অসাধারণ রেজাল্ট করতে চাইলে যে প্রথম থেকে আমি পুরো ফোকাসড, এবং মানে প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত যারা মেডিকেল টেস্ট দিবে যে ভাই এইখানে কোনো রকমের হচ্ছে যে এই যে মানে ওটাকে যেটা বলে সারা গা ঢেলা দেওয়ার সুযোগ নেই। কারণ হাজার হাজার স্টুডেন্ট আছে যারা জীবনের গতিপথ চেঞ্জ করে মেডিকেল অ্যাডমিশনে সফল হওয়ার পরে। তার মানে একটা গোটাল ফ্যামিলির ডায়াগ্রাম চেঞ্জ হয়, হয়তো একটা ফ্যামিলি একরকমের সোশ্যাল স্ট্যাটাস ছিল, এই স্ট্যাটাসটা পুরো চেঞ্জ হয়ে যায়। কারণ চান্স পাওয়ার পর ওই যে অনেকে কয় না যে মেডিকেলে চান্স পেলে কী হবে, ভাই তুমি দেখো যে তোমার জানা মতে সরকারি মেডিকেলে যারা চান্স পেয়েছে তাদের মানে মেডিকেল থেকে পাশ করার পরে এমন কেউ নাই যে হচ্ছে যে তার অর্থনৈতিক বলো সামাজিক বলো এই অবস্থাটা চেঞ্জ হয়নি, হবেই হবে। যে অবস্থায় সে আছে তার সাথে একটা অন্যরকম অবস্থা যাবে। তো এইটার জন্য সবাই মেডিকেলে পড়ার জন্য খুবই উদ্গ্রীব থাকে। এই জন্য আমার মতে এটার কম্পিটিশনটা সারাদের সবচেয়ে খুব হাইয়েস্ট লেভেলের একটা কম্পিটিশন। তো এইখানে ভালো করার জন্য তুমি একদম রেডি হয়ে যাও, এবং সবগুলো এখন তো সুবিধা হয়েছে আল্লাহর অশেষ রহমতে, অনলাইনে সবার হচ্ছে যে ক্লাসগুলো দেখে যেই জায়গার ক্লাস তোমার সবচেয়ে পারফেক্ট লাগে সেইটা যদি তুমি হচ্ছে যে ইনশাআল্লাহ ফলো করতে পারো খুব ভালো করবা। যেমন আমাদের কি করছি আমরা 5টা বক্সের প্রতিদিন 4টা বক্স, সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ সাধারণ জ্ঞান প্রথম থেকে, এবং সামারি লাইভ, তার সাথে হচ্ছে যে যেটা আমরা প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা, এইটা রেগুলারিটি মেনটেন করে করো, গেম চেঞ্জিং হবে। তা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে, আমি বারবার বলছি যে ভাইয়া তুমি তোমার ক্লাস না দেখে ভর্তি হলে যেটা হবে বিভিন্ন কোচিংয়ে তুমি দেখবে খালি বই দাগায় দিচ্ছে, ওইটা দিয়ে তোমার হবে না ভাই। ওইটা দিয়ে তুমি দেখবা যে তোমার হিউজ পরিশ্রম করেও তুমি হচ্ছে যেই লেভেলের রেজাল্ট করার কথা সেটা করতে পারবে না। আর তুমি যদি ওই পড়াটা ঘটনা গল্প দিয়ে পড়ো তুমি দেখবা যে তোমার খুব দ্রুত পড়াটা আয়ত্তে আসবে। তো অভিভাবকদেরকে বলবো যতগুলো প্ল্যাটফর্ম আছে অনলাইন অফলাইন মিলে সবগুলোর হচ্ছে ক্লাসটা দেখি। হ্যাঁ, আপনি কি স্যার এবার অফলাইনেও পড়াবেন? না, আমি অফলাইনে পড়াবো না, আমাদের হচ্ছে যে ডক্টর নাবিল একাডেমির অন্য টিচাররা পড়াবে, আমি সরাসরি না। কেননা সবচেয়ে বেস্ট টিচারের ক্লাস কখনো অফলাইনে কেউ পাবে না। যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে সেরা টিচারের ক্লাস অনলাইনেই পাবে। কেন পাবে? এটার কারণটা হচ্ছে একজন সেরা টিচারের পক্ষে সম্ভব না এরকম হাজার হাজার স্টুডেন্টকে পড়ানো, কিন্তু অনলাইনে সে হচ্ছে সবচেয়ে বেস্ট ভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে সে চাইলে পড়াইতে পারে, কিন্তু অফলাইনে এটা সম্ভব না। এবং এই জন্য যতগুলো অফলাইন কোচিং আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি যেইখানে অফলাইনের জন্যই যাও না কেন, তুমি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তুমি বুঝে ফেলবা যে খালি বই দেখাচ্ছে কিভাবে টাইম গেল, তোমার কোন দিক দিয়ে পরীক্ষা তুমি টেরে পাবা না। মানে তোমার পরে যে একটা লাভ হওয়ার সেই লাভটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এইটা জিনিস কিন্তু খুব ভালো করে যে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমি সবচেয়ে ফোকাস করি এই জায়গাটায়, যে তুমি যদি চান্স পাইতে চাও প্রথম থেকে পুরা ফোকাসড করবা যে ভাই আমি মেডিকেলে চান্স পেতে যাচ্ছি, তার মানে 1 তারিখ থেকে আমি মানে আমার এমন পড়াটা পড়বো যাতে করে আমার প্রত্যেক দিনের হাইয়েস্ট লেভেলের প্রিপারেশনটা থাকে। এবং তুমি মিলাবা যে প্রত্যেকটা লেকচার তুমি বুঝে পড়লে তোমার অনেক টাইম সেভ হবে। ওই যে সেভ হওয়ার টাইমটা আছে সেই টাইমে তুমি অনেক বেশি পরিমাণ হচ্ছে যে রিভিশন দিতে পারবা, এবং ওই টাইমে তুমি অনেক বেশি পরিমাণ যেটা কাজ হবে সেটা হচ্ছে তুমি কন্টিনিউয়াস হচ্ছে যে কোশ্চেন্স প্র্যাকটিস করতে পারবা। এই কাজটা যদি তুমি করতে থাকো ইনশাআল্লাহ দেখবা যে অসাধারণ রেজাল্ট তুমি করতে পারবা, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা দেখি বেশ কিছু এমসিকিউ এটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখি যে কিরকম কোশ্চেন আসছে। এইটা হচ্ছে মানবদেহের যে প্রতিরক্ষা আছে, খুব দ্রুত আমরা পড়বো। হ্যাঁ, সামারিতেও আমাদের প্রাইভেট গ্রুপে দিয়েছি আমরা, এখন থেকে আমরা দেখবো যে এটার সাথে তুমি কতটা হচ্ছে পড়া মিলাইতে পারছো। মানুষের যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজ, খেয়াল রাখবা এই ম্যাক্রোফেজটা মূলত রক্তে যখন ছিল, ব্লাডের মধ্যে যখন ছিল তখন এর নাম ছিল মনোসাইট। কি নাম ছিল বলো তো? মনোসাইট ছিল নাম। হ্যাঁ, মনোসাইট ছিল। ওই তোমরা WBCর যে প্রকারভেদ পড়ছো না, দানাবিহীন, তার মধ্যে লিম্ফোসাইট, মনোসাইট, ওই মনোসাইটটা যখন অন্য বিভিন্ন কোষের মধ্যে যায় বা টিস্যুর মধ্যে যায় তখন তাদের নামটা চেঞ্জ হয়ে যায়। যেমন যকৃৎ যে আছে কলিজার মধ্যে গেলে তার নাম হয়ে যায় কাপ্ফার কোষ। কি হয়ে যায় বলো তো? কাপ্ফার কোষ। ওকে, ফাইন। এরপর বলছে কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়। খেয়াল রাখবে ইন্টারফেরন বলে একটা জিনিস আছে যেটা ভাইরাস, এই সামারি তো দিয়েছি, আগে পড়ি না, সামারি অলরেডি প্রাইভেট গ্রুপে আছে। এইটা মানে খেয়াল রাখবা যারা তোমরা HSC 2025, হ্যাঁ, তাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে HSC 2025 যারা তোমরা আছো তোমাদের কিন্তু হচ্ছে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে।
তার মানে ঠিক সেপ্টেম্বরের 1 তারিখ, মানে 31 তারিখে এই মাসের পুরা তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হবে এবং 1 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করবো। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবো। ওকে, তারপরে যেটা ভাইরাসের বৃদ্ধিতে বাধা, এটা হচ্ছে ইন্টারফেরন্স। ইন্টারফেরন্স যেটা, এটা ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেবে এবং এটা একই সাথে ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধেও কাজ করে। কোন রক্তকণিকে অ্যান্টিবডি তৈরি করে? দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করবা তাহলে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে কোনটা? দেখো যদি আমি তোমাকে বলি অ্যান্টিবডি তৈরি করে, দেখো এখানে কি আছে, একটা আছে টি লিম্ফোসাইট, একটা আছে বেসোফিল, একটা মনোসাইট। দেখো তার মানে ডাব্লিউবিসির যে প্রকারভেদ আছে সেইখানকার যে কাজগুলো সেইটা থেকে প্রশ্নটা আসছে। কেমিস্ট্রির উপর একটা ওভারঅল, আচ্ছা কেমিস্ট্রি সেকেন্ড পেপার আজকে আমরা একটু রাখছি। ঠিক আছে, ওই যে তড়িৎ রসায়ন যে আছে সেইটার হচ্ছে যে আমরা একটু পড়বো। তাহলে কোন রক্তকণিকে অ্যান্টিবডি তৈরি করে? দেখো অ্যান্টিবডি বানানটা এ দিয়ে না, তাহলে যে বি এ লিম্ফোসাইট যেটা, এটা অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট কি করে বলো তো? অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে সেটা যে ইন্টারফেরনের কাজ নয়। তার মানে তুমি দেখো যে ইন্টারফেরন কিন্তু মেডিকেল অ্যাডমিশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন হচ্ছে। দেখি আমরা কি রয়েছে, মানে কাজ নয়, এটা কিন্তু এই টাইপের কোশ্চেন মেডিকেল আগে খুব আসতো এবং আমার মনে হচ্ছে এইবারকার যে কোশ্চেন্সের প্যাটার্ন সেখানে আমরা একটু দেখতে পারবো। অনাক্রমতন্ত্রকে নিয়ন্ত্রণ করা, তার মানে ইমিউনিটিকে নিয়ন্ত্রণ করা, এটা ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনে বাধা দেওয়া, এটাও ঠিক আছে। হরমোন উৎপাদনে সাহায্য করে না, হরমোন যে উৎপাদন আছে এইটাতে হচ্ছে সে সাহায্য করার কোনো কাজে ইন্টারফেরনের নাই, বুঝতে পারছো? তার মানে এটার কাজ নাই। ন্যাচারাল কিলার কোষের ক্ষমতা ও বংশবৃদ্ধি করা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হরমোন উৎপাদনে সাহায্য করা, এরকম কোনো কাজ কিন্তু তার নাই। ওকে, মামস রোগের জন্য ব্যবহৃত ভ্যাকসিন, তাহলে তুমি দেখবা এটা ভ্যাকসিনের যে প্রকারভেদ আছে, ফার্স্ট টাইম প্রাইভেট, আচ্ছা ফার্স্ট টাইম প্রাইভেট আছে, এখানে আমরা বুঝতে পারছি যে যেই অধ্যায়গুলো ফার্স্ট টাইমের তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলতেছি যে কিছু সামারি যাতে এমনিতে আগের থেকে দেয় যারা যারা একটু, এটা আমি একটু বলি। আসলে তোমাদের ক্লাস তো শুরু হবে 1 তারিখ থেকে, আগের থেকে যারা করতে যাও তো তোমাদের 17 তারিখের পরীক্ষাটা হোক, তারপরে দরকার হলে 1টা 2টা করে দিবে, এখনই করার চাইতে ওই সময় থেকে করলে। হ্যাঁ আচ্ছা, ওই যে আমাদের যে সুপার কমান্ডো ফার্স্ট টাইমের 25-এর, ওদের হচ্ছে 2-1টা করে সামারি একটু দিয়েন, তো ওরা সামারিগুলো একটু যারা নোট করতে চায় করলো, একটু কালকে থেকে দিয়েন। ওকে, আচ্ছা মামস রোগের জন্য ব্যবহৃত ভ্যাকসিনের প্রকৃতি কোনটা? এটা তুমি খেয়াল করবা যে মামস রোগ, আচ্ছা তাহলে তোমার খেয়াল আছে যে বিভিন্ন রোগের যে হচ্ছে যে ভ্যাকসিনের প্রকারভেদ আমরা পড়ছিলাম, কিভাবে পড়ছিলাম? শনি দিয়ে খেয়াল রাখছিলাম না, শক্তি র্যাশ, তারপরে নিষ্ক্রিয়, হচ্ছে শক্তি র্যাশ ভ্যাকসিন, শক্তি র্যাশ, তারপরে কি বলতো নিষ্ক্রিয়। ওকে, তাহলে শক্তি র্যাশের মধ্যে আমরা কি বলছিলাম যে ওই যে তোমার ইয়াতে গেল, ওই যে ঢাকায় গেছে না, গিয়ে কি করেছে সে হচ্ছে পানি খেয়েছে, তার মানে পানি বসন্ত। তারপরে কি হয়েছে বলতো? টাইফয়েড। হ্যাঁ, টাইফয়েড হওয়ার পরে মা এবং মামিকে ফেল দিয়েছে, মামস এবং হচ্ছে মিজলস, মামস এবং কি বলতো মিজলস। খেলা আছে এই যে টেকনিক দিয়ে, দেখি আমরা কালকে পারলে পেজও একটু 2টা-1টা করে ক্লাস দেবো। হ্যাঁ অবশ্যই যে কেউ মেডিকেল অ্যাডমিশনের এখন থেকে করতে পারে। হ্যাঁ সামারিটা খুব ইমপ্রেসিভ একটা জিনিস। তাহলে হচ্ছে দেখো এখানে বলছে মামস, তাহলে এটা শক্তি র্যাশ যে ভ্যাকসিন রয়েছে সেটার এক্সাম্পল, ঠিক না? শক্তি র্যাশ ভ্যাকসিন। ওকে, তাহলে এটা দিব আমরা, পেজে দেখলে ওরা বুঝতে পারবে কোনটি অ্যালার্জি বিক্রিয়ার সাথে জড়িত। তার মানে বিভিন্ন রকমের যে অ্যান্টিবডি আছে, ইমিউনোগ্লোবিন আছে, ইমিউনোগ্লোবিন GAEMD এরকম, তাহলে অ্যালার্জি বিক্রিয়ার সাথে জড়িত। অ্যালার্জির সাথে ইসোনোফিল IgE, এটা অ্যালার্জি বিক্রিয়ার সাথে জড়িত। আচ্ছা দেহের সকল ধরনের তরল পদার্থে পাচ্ছে, সকল তরলে পাওয়া যাবে, তার মানে দেহের সব জায়গায় তুমি পাবে। আচ্ছা সেকেন্ড টাইমের ক্লাসগুলো গুছিয়ে দেরিতে, আচ্ছা দেরিতে ভর্তি হওয়ার কারণে অনেকেই পড়া গুছাইতে পারেনি, ইনশাআল্লাহ সমস্যা নেই। স্যার প্রি মেডিকেলে ভর্তি থাকলে কি স্যার পরে ফুল কোর্সে আবার ভর্তি হতে হবে? আচ্ছা লিচুরিদা একটু খালি অফিসের সাথে কথা বললে যে প্রি মেডিকেলের কয়েকটা ছিল, প্যাকেজ ছিল, কোনটাতে বললেই বলে দিবে, কোনো সমস্যা নেই। কীরকমভাবে তুমি ভর্তি হচ্ছো এটা একটু বলে দিবে অফিসে। কারণ প্রি মেডিকেল একটা ছিল অনলি প্রি মেডিকেল, একটা ছিল হচ্ছে ফুল কোর্স, কোনটাতে এটা অফিসের সাথে একটু কথা বললেই বলে দিবে ওরা, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে দেখো দেহের সকল ধরনের তরল পদার্থে কোনটি পাওয়া যায়? তাহলে সকল ধরনের তরলে আমরা পাবো যে IgG, এটা দেহের সকল তরলে তুমি পাবা IgG যেটা রয়েছে এটা। স্যার আজকে ইংলিশ থেকে স্যার প্লিজ স্পেলিং IgG, আচ্ছা সকল ধরনের তরলে পাওয়া যাবে IgG। আচ্ছা কোনটি মানবদেহের সবচেয়ে বড় অ্যান্টিবডি? বড় হচ্ছে আমরা জানি যে মেগা বলে, ঠিক না? তাহলে মেগা যেটা হচ্ছে IgM, তাহলে সবচেয়ে বড় হচ্ছে IgM। কোনটি মানবদেহ, এই তোমাদের কয়বার কইছি রে বইয়ের কথা যে ইনশাল্লাহ 15 থেকে 20-এর মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে IgM। কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত? তা আমরা জানি মনোসাইট যেটা, এটা ম্যাক্রোফেজ। একটু আগে বলছি না যে মনোসাইট যেটা, সেটা কিসের রূপান্তরিত হয় বলো? ম্যাক্রোফেজে।
মনোসাইট যেটা, এটা দেখো মনোসাইট বানানো হচ্ছে দুইটা ও আছে, ব্লাড বানানো কিন্তু দুইটা ও আছে, তাহলে ব্লাডে থাকে মনোসাইট, এইটা পরে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিজেন নয়? আচ্ছা, এখানে আমি একটু জিনিসটা তোমাকে আগে বুঝাই দিই যে অ্যান্টিজেনের টাইপ নয় কোনটা, মানে এটা কি বলছে, প্রোটিন, এটা অ্যান্টিজেন দিয়ে গঠিত হতে পারে, পলিস্যাকারাইড দিয়ে অ্যান্টিজেন গঠিত, লিপোপ্রোটিন, লিপিডটা প্রধানত অ্যান্টিজেন নয়। তো এই প্রশ্নটা ব্লাঙ্ক রাখা তো সুযোগ নাই, ব্লাঙ্ক রাখা যেত, কিন্তু মূলত এটা আমাদের মতে হচ্ছে যে এটা মানে এই চারটা অপশনের মধ্যে লিপিডটাই হচ্ছে একটু অপশন, যেটা হচ্ছে যে একটু মানে মানে আনসার অ্যান্টিজেন নয় হিসেবে চিহ্নিত করা যায়, অন্যগুলো মোটামুটি আনসারের কাছাকাছি চলে আসে। এরপরে তুমি দেখো নিচের কোনটি ক্যান্সার কোষের রোগের চিকিৎসা হবে? দেখো ক্যান্সার, তারপর ইন্টারফেরন, ক্যান্সার এবং হচ্ছে যে ওই যে ভাইরাস আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে এটা। এরপরে দেখো নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটা? তাহলে তোমরা এটা ভালো দেখে, ওই যে শক্তিরাজ, তারপরে নিষ্ক্রিয় বলছিলাম না যে এসিআই কয়েল দিয়ে পড়তে বসে নিষ্ক্রিয়, এসিআই কয়েল দিয়ে পড়তে বসে, এসিআই কয়েল দিয়ে কি হয়, পড়তে বসে, পড়তে। তার মানে এতে হচ্ছে হেপাটাইটিস এ, সিতে হচ্ছে কলেরা, আইতে ইনফ্লুয়েঞ্জা, এফএসএ কয়েল দিয়ে পড়তে, তারপরে হচ্ছে পোলিও, হ্যাঁ, তারপরে রতে হচ্ছে র্যাবিস, এটা রটা এইভাবে বানানটা আমরা করছিলাম। তাহলে দেখো নিষ্ক্রিয় ভ্যাকসিন, তাহলে পোলিও হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। টিটেনাস হচ্ছে, এটা হচ্ছে টক্সয়েড, ঠিক আছে। হেপাটাইটিস বি, এটা হচ্ছে সাব ইউনিট। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হচ্ছে তোমার, এটাকে আমরা বলছিলাম হচ্ছে কনজুগেট। তাহলে বিভিন্ন রকমের যে ভ্যাকসিনের প্রকারভেদ, না হাস্তানবির করবো, আমার যে স্টাইল আমরা পড়তেছি রেগুলারিটি মেনটেন করে চেষ্টা করো যে সাথে সাথে পড়তে, কিন্তু ওই যে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যে পিছায় থাকলেও চেষ্টা করতে হবে যে আমি সাথে সাথে দৌড়ানোর চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হবে। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। ওকে, আচ্ছা, মানবদের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? ত্বক। এই জন্য আল্লাহ কিন্তু ওই যে আল্লাহ না করে জাহান্নামে যারা যাবে তাদের হচ্ছে যে আগুন দিয়ে পোড়াবে, আবার নতুন ত্বক হচ্ছে, মানে কিছুদিন মানে পুড়ে যাওয়ার পরে আবার নতুন করে ত্বক আসবে, মানে প্রতি মুহূর্তে খালি কষ্ট আর কষ্ট। আচ্ছা, নিচের কোন গ্রন্থি মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে? তা আমরা যে মোমের মতো আঠালো যেটা, সেটা হচ্ছে সেরোমিনাস। হ্যাঁ, সেরোমিনাস হচ্ছে মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে। একটু ফার্স্ট একটু দেখি। আচ্ছা, মাতৃদুগ্ধ কোন ধরনের? মাতৃদুগ্ধে আমরা জানি মা হচ্ছে ABCD, এটা পড়ায়, তাহলে IgA, ইমিউনোগ্লোবুলিন এ যেটা আছে, হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন এ, এটা। ওকে, কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? তাহলে দেখো এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা পাইছি। মনোসাইট যেটা, এটা ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। তারপরে কোশ্চেন্সের একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নে বুকের দুধে কোন ধরনের ইমিউনো? IgA, তাহলে মাতৃদুগ্ধের মধ্যে থাকে IgA, ইমিউনোগ্লোবুলিন এ। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে, কমপ্লিমেন্ট সিস্টেম যেটা, এটা কিন্তু সহায়তা করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্ট সিস্টেম যেটা, এটা হচ্ছে অ্যান্টিবডিকে সহায়তা করে, ঠিকই বলছে। খালি কমেন্টস দেখলে দেখা যায় পড়ার গতিটা কমে যায় না। আচ্ছা, নিচের কোন রক্তকণিকাটি স্মৃতিকোষ? আচ্ছা, স্মৃতিকোষ মানে মেমোরি সেল যেটা আমরা বলি সেটা। তাহলে এটা একটা জিনিস খেয়াল রাখবা যে মেমোরি সেলের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবা যে ওই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে না, এইটা কিন্তু হচ্ছে মেমোরি সেল, ঠিক আছে। এটা খেয়াল রাখবো আমরা। তাহলে বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এটা হচ্ছে মেমোরি সেল। তারপরে তুমি দেখো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, তার মানে তুমি বুঝতে পারছো যে ভ্যাকসিনের যে প্রকারভেদ, এখান থেকে কিন্তু কত প্রশ্ন আসতেছে, একটু যদি দেখো মাথা ঘুরে যাবে, ঠিক না। লাইভ অ্যাটেনুয়েটেড, হাম কিন্তু হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে। তাহলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হচ্ছে হাম। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো। তাহলে লক্ষ্য করো এই অধ্যায়ে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোটা? ভ্যাকসিনের প্রকারভেদ, বিভিন্ন রকমের ইমিউনোগ্লোবুলিন, তারপর হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, এরপরে ন্যাচারাল কিলার সেল, ইন্টারফেরন। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে দেখতেছি আমরা যে মোস্ট অফ দ্য কোশ্চেন ইনশাল্লাহ আসতেছে। ওকে, তাহলে বুঝতে পারছো যখন পড়তে যাবা যে আচ্ছা তাহলে এই জায়গাটায় কোনো যাতে ভুল না হয়, তাহলে দেখবা যে তোমার পড়াটা খুব দ্রুত। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি যেটা বলি যে 15-20% অংশ থেকে 75-80% কোশ্চেন আসে, ওই জায়গাটার একটাও ভুল করা যাবে না, একেবারে যে একদম যে টু জেড, তবে ওইখান থেকে যেই প্রশ্ন আসুক আমার ইনশাল্লাহ কোনো ভুল হবে না। তাহলে তুমি দেখো যে তোমার সাথে আর কেউ উপায় নাকি, ঠিক আছে, একদম দেখবা যে গেম চেঞ্জিং রেজাল্ট হবে। তারপর আরো কয়েকটা করে, মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? তাই এটা আমরা জানি IgA। হ্যাঁ, অ্যান্টিবডির কাজ নির্ভর করে অ্যান্টিজেন ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এটা হইতে পারে অ্যান্টিজেন তরিত সাধন, নো। রক্ত জমাট বাঁধতে ভূমিকা হৃদরোগে, তাহলে অ্যান্টিজেনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, এটা হচ্ছে অ্যান্টিবডির কাজ। ওকে, আচ্ছা, এরপরে তুমি কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরাবতী, মায়ের সাথে সন্তানের যে কানেকশন করে যে লাইনটা অমরা, সেটা মানে পাস করতে পারে শুধু একটা, সেটা হচ্ছে গট, IgG, এটা মনে রাখবা IgG, ঠিক আছে। ওকে, এবার মানুষের যকৃত অবস্থানকে ম্যাক্রোফেজ, এটা অলরেডি আমরা করছি কাপ্পার কোষ। কোন টিকাটি জন্মের পরে হচ্ছে BCG দেয়, ঠিক না। জন্মের পরে আমরা কোনটা দিই বলতো? BCG দেই। তাহলে BCG যেটা রয়েছে এটা জন্মের পরেই আমরা দিই।
তারপরে দেখো মানবদের মোট ইমিউনের 75%, 75% হচ্ছে গট, তার মানে আইজিজি যেটা রয়েছে এটা হচ্ছে 75%। তাহলে প্রশ্নগুলো যখন পড়বা না তখন চেষ্টা করবা যে এরকম করে, হ্যাঁ, প্রাইভেট গ্রুপে আসা লাইভ ক্লাসগুলো সুন্দর করে মন দিয়ে করতে থাকো, তাহলে দেখবো যে পড়াটা একদম খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে যাই আমরা দেখি হচ্ছে নিম্নে কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা, তাহলে এটা ইন্টারফেরন। অ্যান্টিবডি তৈরি করে নিম্নে কোনটি, তার মানে কোনটা থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি, আমরা জানি ওই যে অ্যান্টিবডি বানানটা এ দিয়ে না, তাহলে বি লিম্ফোসাইট যেটা এটা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এই টাইপের কোশ্চেন্স তোমার দেখা যাবে যে ইনশাল্লাহ আসবে। আমি অপূর্ব একটা জিনিস খেয়াল রাখবো, কয়েকটা চ্যাপ্টার পিছিয়ে থাকলে সমস্যা নেই, আগের পড়াগুলোর সাথে একটু একটু করে গ্যাপটা পূরণ করবো। চিন্তা করলে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কাজ করে না, তখন দেখা যাবে যে পড়ার গতিটা আরো কমে যাবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে, তাহলে এবার আমরা যেটাতে যেতে পারি সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। দেখি তড়িৎ রসায়নে মোস্ট ইম্পর্টেন্ট, দেখি যে কি অবস্থা। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে তোমার ওই যেটা আমি বলি যে এইচএসসির 2025 যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে যে এই সামনে যে এমসিকিউ যেটাতে A+-এর যে পরীক্ষা, সেখানে হচ্ছে যে এই টাইপের এমসিকিউগুলো খুবই আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি, দেখি যে এটা কিভাবে করতে পারি আমরা, ঠিক আছে? ওকে ফাইন। তড়িৎ বিশ্লেষণে কোনটি দ্রবণ থেকে আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, এটা তুমি দেখো যে ওই যে গোটাল যে ইয়াটা আছে, মানে হচ্ছে যে তোমার সক্রিয়তার সিরিজটা আছে, সেটা একদম লিথিয়াম -3.04 সামারিতে কিন্তু বলি, তারপর হচ্ছে পটাশিয়াম পাকিস্তান -2.92, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম -2.87, এরপর সোডিয়াম -2.71। বুঝতে পারছো এরকম করে? তাহলে কোন দ্রবণটা আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে উপর থেকে নিচ পর্যন্ত যেটা রয়েছে আমরা জানি যে সবচেয়ে নিচেরগুলো আগে চার্জ মুক্ত হবে। লিখে ফেলতে পারি, নিচে যেটা অবস্থিত সেটা আগে চার্জ মুক্ত হবে, নিচে যেটা সেটা আগে চার্জ মুক্ত হবে, নিচে যেটা সেটা আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে নিচে যেটা। তারপরে আমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে নিচে আছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে স্টেনাস, কপার, সিলভার, গোল্ড সবচেয়ে নিচে, তাহলে এটা আগে সবার আগে চার্জ মুক্ত হবে। তার মানে যেটা নিচে আছে সেটা সবার আগে চার্জ মুক্ত হবে। এই বেসিকটা আগে খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। নিচের কোনটি লঘু H2S উপর থেকে হাইড্রোজেন বিমুক্ত করতে পারে? এখানে তুমি খেয়াল করবা কোনটা উপরে আছে, লেড, মার্কারি, কপার, ক্যালসিয়াম। হাইড্রোজেন অনেক উপরে আছে ক্যালসিয়াম, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন বিমুক্ত করতে পারে। তার মানে আমি সবসময় বলি যে বিমুক্ত করতে পারে মনে করে এক জায়গায় হাইড্রোজেন বসে আছে, তাহলে কে আসলে সে সিট ছেড়ে দিবে। তুমি ধরো এক জায়গায় বসে আছো, তোমার হচ্ছে যে হ্যাঁ ক্যামেরাটা লেন্সটা একটু ক্লিন করলে না? আচ্ছা, লেন্সটা কি একটু বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, হইতে পারে, একটু আমি মুছে দেই। ওকে, ভেরি নাইস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয়তা সিরিজ, যেহেতু এই 4 জনের মধ্যে উপরে আছে। তাহলে এইটা হচ্ছে তোমার হাইড্রোজেনকে হচ্ছে সালফারিক অ্যাসিডে সরাই দিতে পারবে। ওকে, জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারের মানে বিজারণ বিভবের মান যত -0.76 + 0.80, ঠিক আছে? এই তড়িৎদ্বার দুটি দ্বারা কোষের মোট তড়িৎ বিভব। আচ্ছা, এইখানে আমি তোমাকে একটা জিনিস বলি, এখানে মনে রাখার একটা খুব সহজ বুদ্ধি আমাদের কাছে আছে, ঠিক আছে? সেটাকে আমি তোমাকে বলি। এইখানে তুমি দেখবো যে সবসময় এটা খুব ইম্পর্টেন্ট, মানে কেউ যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, হ্যাঁ এটা খুব সহজ কথা বলছে যে মাইনাস যেটা আছে, এটা দেখো, এটা আমরা হিস্ট্রিতে শিখেছি, ভেরি নাইস। মাইনাস যেটা আছে সেটাকে যদি প্লাস করি, করে যোগ করলে হবে। তাহলে মাইনাসকে যদি আমি প্লাস করি, তাহলে এটা +0.76, আর এখানে তো +0.80 আছে, তাহলে 1.56 ভোল্ট, ঠিক আছে? 1.56, তারপর মাইনাসটাকে প্লাস করবো, করার পরে যোগ করবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস আছে, এটা তো শর্টকাট মাথায় রাখলে, আরেকটা জিনিস আমি বলে রাখি, জিঙ্ক এবং সিলভার এই দুইটার মধ্যে খেয়াল রাখবো, এখানে দুইটারে দিয়েছে বিজারণ বিভব, কি দিয়েছে হলো বিজারণ। তার মানে দুইটার তো একসাথে বিজারণ হবে না, একটা জারণ হবে আর একটা বিজারণ। তা যেটা নিচে আছে সেটা বিজারণ, যেটা উপরে আছে সেটা জারণ। তা আমরা জানি জিঙ্ক এবং সিলভারের মধ্যে জিঙ্কটা উপরে আছে, তার মানে এটা জারণ হবে, দেওয়া আছে বিজারণ, তাহলে এটা জারণ করতে গেলে যেটা মান আছে সেটা উল্টাই দিতে হবে, মাইনাস বিজারণ, তাহলে জারণ হয়ে গেলে +0.76, এর সাথে +0.80 যোগ করলে 1.56। আর ওই যে যে বলছে যে হ্যাঁ যে মাইনাসকে প্লাস করে যোগ করে, ঠিক না শফিউল আলম শাকিল? এইটা করলেই হবে, ঠিক আছে? তাহলে দেখবো যে ইনশাআল্লাহ মাথায় চলে আসছে।
ওকে, তড়িৎ রাসায়নিক যে কোষ আছে এটা মূলত কি কাজ করে আমরা জানি যে এই টাইপের ইয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একদম ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষ যেটা রয়েছে সেটা আমরা দেখবো যে এটা কি কাজ করে। এটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, এটা হইতে পারে অ্যানোডে ধনাত্মক, অ্যানোডে মুক্ত ইলেকট্রন বদলাইতে। আচ্ছা, এই তড়িৎ রাসায়নিক কোষ আছে না, যখন আপনার স্যার প্র্যাকটিস বুকে তখন এমসিকিউগুলো কি স্যার এটা মুখস্থ করব না বুক থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো, প্লিজ বলবেন স্যার, অনেক টাইম লাগে, কিভাবে পড়বো স্যার প্লিজ বলেন। আচ্ছা, আমি সবসময় বলি আমরা সামারিতে যা পড়াই সেটাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ওইটার সাথে রিলেটেড যে তথ্যটা প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংকে থাকে সেইটা হচ্ছে যে তোমাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে যে প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংকে দেখছো না, দেখার পরে মেইন বইয়ের প্রশ্ন তো আমি তো সামারিতে এটা বুঝাই দিয়েছি, জাস্ট ওই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওই গোলাম রাসুল মাইনুস আর টেক্সট বুকের একটা অধ্যায় বুঝে পড়তে গেলে 5-6 ঘন্টা লেগে যায়, কি করণীয়? আচ্ছা, বুঝে পড়তে গেলে 5-6 ঘন্টা যদি লাগে, টোটাল 55টা চ্যাপ্টার আছে, 250 ঘন্টা লাগবে। সেই হিসাবে যদি আমরা চিন্তা করি যে 25 দিনেই তো বই শেষ, 10 ঘন্টা করে পড়লে কোনো সমস্যা নেই। একটা চ্যাপ্টার 5-6 ঘন্টা টাইম দেওয়া কিন্তু কোনো কঠিন কাজ না। একটা চ্যাপ্টার 5-6 ঘন্টা লাগলে 55টা চ্যাপ্টার আছে টোটাল, তাহলে ঘরে চিন্তা করো যে 250 থেকে 300 ঘন্টা লাগবে। তা দিনে যদি তুমি 10 ঘন্টা করে পড়ো তাহলে তো 30 দিনই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই 5-6 ঘন্টা। তো অনেকে যেটা করে যে একটা চ্যাপ্টারেই 15 ঘন্টা পড়তেছে, এটা আনসাইন্টিফিক। 5-6 ঘন্টা একটা চ্যাপ্টার লাগা উচিত, এটা কোনো ক্ষতির কারণ না। এটা হচ্ছে যে ওই অনুযায়ী পড়লে একটা অধ্যায় সম্বন্ধে যে দক্ষতাটা তৈরি হয়, এটা ভালো একটা জিনিস। আচ্ছা, তাহলে তড়িৎ রাসায়নিক কোষ 4 নম্বরটা কি তোমরা বলছো? আর মনে হয় কেউ বলেই নেই। তাহলে তড়িৎ রাসায়নিক রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, ঠিক আছে? এটা তড়িৎ রাসায়নিক কোষ, আর তো কোনো কিছু দরকার নেই। ওকে, ফাইন। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ডে কোনো ইলেকট্রন প্রবাহিত করলে আছে, এখানে তুমি দেখো প্রবাহিত বিদ্যুতের চার্জ কত। 5 অ্যাম্পিয়ার মানে এটা হচ্ছে আই, এটা 30 সেকেন্ড হচ্ছে টি, বিদ্যুতের চার্জ কিউ। আমরা জানি কি কিউ সমান হচ্ছে আইটি, আই মানে হচ্ছে 5 গুণন টি হচ্ছে 30, তার মানে 150। তাহলে কত? 150 কুলম্ব। তাহলে 150 কুলম্ব ঘনমিটার। ওকে স্যার, আমি শুধু বই ছাড়া ভর্তি শুধু প্র্যাকটিস বুক না, না এটা বইয়ের হচ্ছে সেট আকারে, শুধু তো প্র্যাকটিস বুক বা কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট এইভাবে বিক্রি হয় না। মানে এখানে নেওয়ার নিয়মটা হচ্ছে হয় টোটাল সেট সহ বই, না হলে ওইভাবে আলাদা করার ইয়া নেই। হ্যাঁ, আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেবো না 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ। তাহলে তুমি লক্ষ্য করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আছে এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের কি হয় +3 না, তার মানে এটার 3 ফ্যারাডে থেকে আমি 1 কুলম্ব হচ্ছে যে ইয়া পাবো, সরি 1 মোল হচ্ছে বিদ্যুৎ পাবো, 1 মোল। তাহলে এখানে যদি বলে 1 ফ্যারাডে, তার মানে 3 ভাগের 1 ভাগ, তার মানে 1/3 মোল পাবো। বুঝতে পারছো? এটা জিনিস ভালো করে একটু খেয়াল রাখো। গতিবিদ্যা চ্যাপ্টারটা নাই না? আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবে ইনশাল্লাহ। কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, যেটা সবচেয়ে নিচে আছে সেটা আগে চার্জ মুক্ত হবে, নিচে যেটা থাকবে সেটা আগে চার্জ মুক্ত হবে। এখন দেখো এগুলোর মধ্যে কপার, আয়রন, সোডিয়াম, সিলভার, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে নিচে আছে সিলভার। হ্যাঁ, সিলভার হচ্ছে 0.80, এটার হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। নিচে যেটা থাকে সেটা আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। সবচেয়ে শক্তিশালী বিজারক নিচের কোনটি? খেয়াল রাখবা, উপরের গুলো শক্তিশালী বিজারক, নিচের গুলো শক্তিশালী জারক। তাহলে এই 4টার মধ্যে সবচেয়ে উপরে কোনটা? লিথিয়াম। এটা তো সবচেয়ে উপরে থাকার কথা, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক। তাহলে সবচেয়ে শক্তিশালী বিজারক যেটা উপরে রয়েছে লিথিয়াম। ওকে, নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? আচ্ছা স্যার, অনেকে স্যার এখনো স্যার পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আগের চাইতে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? কালকে চেয়ে আজকে আলহামদুলিল্লাহ একদম মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ একদম কাছাকাছি ইনশাআল্লাহ। তাহলে নির্দেশক তড়িৎদ্বার মুখ্য বা গৌণ 2 রকম আছে। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? 2 প্রকার, মুখ্য তড়িৎদ্বার, গৌণ তড়িৎদ্বার। কোনটি রিচার্জযোগ্য? আচ্ছা, তাহলে রিচার্জযোগ্য যে ব্যাপারটা আছে তুমি দেখো যে লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি। খেয়াল রাখবা যে আমাদের যে পেসমেকারের মধ্যে লাগায় সেখানে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন হচ্ছে মোবাইলের মধ্যে যে রাখে। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা রিচার্জ, এই রেগুলার চার্জ দিতে হয়। শুষ্ক কোষ, ক্ষারীয় ফুয়েল তেল, এগুলো একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, বুঝতে পারছো? এই দুইটা আবার একটু খেয়াল রাখি। তুমি যে মোবাইলে কথা বলো, যেটাতে হচ্ছে ক্লাস করো, সেটা হচ্ছে রেগুলার চার্জ, এটা আয়ন আকারে আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি। আর আমাদের হার্টের যে পেসমেকারে লাগায় সেটা লিথিয়াম ব্যাটারি। ক্লিয়ার? এই জিনিসটা ভালো করে খেয়াল করো। কোনটির তড়িৎ পরিবাহিত সর্বোচ্চ? আচ্ছা, তড়িৎ পরিবাহিত সর্বোচ্চ এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে বের করবো সেটা আমি তোমাকে শিখাই দিচ্ছি, যাতে একদম প্রত্যেকের মাথায় থাকে, ঠিক আছে? যে কিভাবে এটা করতে হবে। দেখো,
তড়িৎ পরিবেশে সর্বোচ্চ বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম 2টা, অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে 3টা, কপার এর কক্ষপথে সাধারণত 1টা। তাইলে স্ক্যান্ডিনেমিয়াম যেটা রয়েছে, হ্যাঁ এটা তো বুঝতে পারছো যে কয়টা, 3টা থাকার কথা, ঠিক না? টাইটানিয়াম, স্ক্যান্ডিনেমিয়াম। আচ্ছা, তাইলে সবচেয়ে তড়িৎ পরিবাহিতা সেটা সর্বোচ্চ হবে যার শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকবে। তাহলে কপার যেটা, এটা তড়িৎ পরিবাহিতা সর্বোচ্চ, কারণ 1A গ্রুপের যেগুলো থাকে এটা। হ্যাঁ, আমি তো কেবল সুস্থ হইলাম আলহামদুলিল্লাহ। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? দেখো, খাদ্য শৃঙ্খলে যে প্রবেশ করবে এটা খেয়াল রাখবা, ক্যাডমিয়াম যেটা, ক্যাডমিয়ামও আছে, আর্সেনিক আছে, ক্রোমিয়াম, লেড। এখানে বলছে স্টোরেজ ব্যাটারি, স্টোরেজ ব্যাটারিতে লেড দাও। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভারী ধাতু, ঠিক আছে? মোটামুটি ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক ভারী ধাতু বলবো না। স্টোরেজ ব্যাটারির মধ্যে কোন ভারী ধাতু? তাই স্টোরেজ ব্যাটারিতে লেড ব্যাটারি, লেডটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করবে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো। না, ক্যাডমিয়াম না, এটা হচ্ছে লেড। প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎ দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা গ্যাসের চাপ। দেখো, এইটা কিন্তু তথ্যমূলক আগের থেকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 1 মোলার এবং 760 মিলিমিটার অফ মার্কারি। কোথায় আছে দেখো তো, 1 মোল 760 মিলি, এই ঘ নম্বরটা। তাহলে 1 মোল এবং হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ওকে, সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত, তো আমরা জানি প্রত্যেকেই যে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আছে না, এগুলো হচ্ছে সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যেটা যে কেউ বলবো যে জার্মেনিয়াম যেটা রয়েছে এটা, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে হচ্ছে এটা সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা যাই দেখি কি রয়েছে, শুক্রজের দ্রবণটি। আচ্ছা আচ্ছা, কালকে থেকে আমরা একটা কাজ করতে পারি, যে সেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই ইয়া আছে, ঠিক না? ওই যে কেমিস্ট্রি তো অলরেডি আমরা এগুলো জিনিস পড়িয়েছি। তারপর হচ্ছে যে কেমিস্ট্রি তোমাদের ইয়া রয়েছে, ওটাকে কি বলে, যে হচ্ছে যে 17 তারিখে যে পরীক্ষা আছে, এই জন্য কেমিস্ট্রির যে MCQ সেকেন্ড পেপারের অ্যানালাইসিস, এই ক্লাসগুলো আমরা কয়েকটা নিতে পারি কালকে। 13, 14, 15, 16, 17 হ্যাঁ নেওয়া যায় কিন্তু। তাহলে শুক্রজের দ্রবণ যেটা রয়েছে, তাহলে শুক্রজের দ্রবণ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তার মানে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এগুলোর এক্সাম্পল থেকে 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ তড়িৎ বা বিদ্যুৎ প্রয়োজন? তাহলে 1 মোলের জন্য হচ্ছে 3 ফ্যারাডে, তাহলে 2 মোলের জন্য 3 দুগুণে 6 ফ্যারাডে, ঠিক আছে? 6 ফ্যারাডে, বুঝতেছো তো? 1 মোল সিলভার ক্যাথোডের সঙ্গে সিলভার নাইট্রেটের জন্য কত ফ্যারাডে? তাহলে সিলভার যেটা, এটা 1+, তাহলে 1 ফ্যারাডে লাগবে, বুঝতে পারছো? তাহলে সিলভার ক্যাথোডের সঙ্গে সিলভার নাইট্রেটের কত ফ্যারাডে? 1 ফ্যারাডে। 1 মোল ফেরিক অক্সাইড হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? আচ্ছা, 18 নম্বরটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদি আমরা দেখি। দেখো যে ফেরিক অক্সাইড থেকে 1 মোল লোহা, তাহলে এখানে আয়রন যেটা রয়েছে এর হচ্ছে 3+, তার মানে 3+ মানে 1 মোল পাইতে 3 ফ্যারাডে, 3 ফ্যারাডেতে হচ্ছে 1 মোল, তাহলে বলছে 1 মোল লোহা, তাহলে 3 ফ্যারাডে। ওকে, আচ্ছা 19 নম্বর আয়রন, এই যে এখানে দেখো 2টা, তার মানে এখানে 28 গ্রাম আয়রন ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জ প্রয়োজন হবে? দেখো খুব একই ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, মেডিসিনের এক্সাম নেব খুব দ্রুত ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব দ্রুত আমরা এটার ইয়ে করব। তাহলে আয়রন যে রয়েছে, এখান থেকে যখন ইলেকট্রন চলে গেল আয়রন, এই বিক্রিয়ায় 28 গ্রাম আয়রন ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জ প্রয়োজন হবে? আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি একটু জিনিসটাকে বুঝতে হবে। দেখো জিনিসটা আগে ঠান্ডা মাথায়, যে এইখানে তুমি দেখো যে এখানে আয়রনের 2 হচ্ছে ইয়া ব্যবহার হয়েছে, 2, তার মানে এখান থেকে 2 মোল আয়রন 2+, না? যত প্লাস বা মাইনাস তত ফ্যারাডে, তার মানে তত ফ্যারাডে সমান হচ্ছে 1 মোল। এখন দেখো আয়রনের 1 মোল সাধারণত আমরা জানি হচ্ছে 56 গ্রাম, তার মানে 2 ফ্যারাডে থেকে 56 গ্রাম পাবো। তাহলে 28 গ্রাম পাইতে আমার কত লাগবে? 1 ফ্যারাডে, কারণ 28 দুগুণে 26, আর কি বলে 28 দুগুণে 56, তাহলে এটা হচ্ছে 28 গ্রাম আয়রন ধাতু উৎপাদনে 1 ফ্যারাডে লাগবে। ওকে, বুঝতে পারছো আমি কি বলছি? ওয়ালাইকুম সালাম। দেখো একটা জিনিস ইন্টারেস্টিং কি জানো, যে টাইম যে কীভাবে চলে যায় না। তোমরা যারা HSC 25 আমার মাথায় আসে, যে সেই দিন তোমরা বোধহয় HSC শুরু করলা না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আল্লাহ তোমার পরীক্ষা এখন শেষ, আর একটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এরপরে দেখবা যে তোমাদের প্র্যাকটিক্যালও শেষ হয়ে যাবে এই মাসে 31 তারিখ। 1 তারিখ থেকে তোমাদের নতুন সংগ্রাম শুরু হবে মেডিকেল অ্যাডমিশন। তা আমি যেটা দেখবা যে সেপ্টেম্বর, অক্টোবর এই 2টা মাস তো খুবই ভাইটাল, একদম মানে গেম চেঞ্জিং মাস হচ্ছে এই 2টা। কারণ যে প্রথমেই পড়াটা আগায় নিতে পারবে সে মানসিকভাবে খুব চাঙ্গা থাকবে। তা সেপ্টেম্বর 1 তারিখ থেকে এবং অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। তা আমি যে জিনিসটা বলতেছিলাম, তারপরে তুমি দেখবা যে সেপ্টেম্বর, অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বরের 12 তারিখ না হলে 26 তারিখ, এই 2টার যে কোনো একটা ইনশাল্লাহ পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে
হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা যেদিন হবে সেদিনে তুই বুঝে ফেলবো যে তুই পরীক্ষার হলে যে চান্স পাচ্ছ কি পাচ্ছ না। 2-3 দিনের মধ্যে রেজাল্ট দিবে, চান্স হইলে তো আলহামদুলিল্লাহ। তো দেখো যে এই যে জার্নিটা, আমি সবসময় যেটা বলি যে এই যে ফোকাস টাইম, ওই সেদিন আমরা আলোচনা করতেছিলাম যে অনেক স্টুডেন্ট খুব ভালো, কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন টেস্ট বা জীবনে খুব অসাধারণ হইতে পারে না কেন, খুব গুরুত্বপূর্ণ সময় একটা ছোটোখাটো ভুল করে ফেলে। এইটা খুব ডেঞ্জারাস। এই যে অ্যাডমিশন যে আসতেছে এই যে সেপ্টেম্বরের এই সময়, শুনো আমি তোমাদের একটা জিনিস বলি, পুরা ইসলামিক বা ধর্মীয় লাইনে আসো। এই যে তোমার আছে না এই সময়, তো তোমরা যে বয়সের ছেলে মেয়ে, বিভিন্ন বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধব ডিলিট, কোনো বন্ধু কামাই আসবে না, ফালতু। কারণ তোমার হচ্ছে মেইন হচ্ছে ভাই অ্যাডমিশনে তোমাকে চান্স পাইতে হবে, সেরা পরীক্ষা দিতে হবে, এই জন্য সব কিছু মাথা থেকে ডিলিট, পুরো ফোকাসটা পড়াশোনা কেন্দ্রিক। এবং স্যার কেমিস্ট্রি সেকেন্ড কি স্যার 15 তারিখ, কালকেও কেমিস্ট্রি সেকেন্ড একটু পড়াবো আমি চিন্তা করতেছি। তাহলে আমি যেটা জিনিস বলতেছি যে মানে একেবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ঠিক আছে, যে একদম পড়তে হবে। কিন্তু তোমরা ফুল কনসেন্ট্রেশন দিতে পারো না কেন? এত টেনশন, অ্যাংজাইটি, বয়সও অল্প, এত দুশ্চিন্তা, ঘুম নাই, খাওয়ার রুটিন নাই, পড়ার কোনো ঠিক নাই, রিভিশন, এক্সাম, এত প্রেশার নেওয়া তো সম্ভব না। আর তোমরা হচ্ছে যে আমি যেটা বলি ভাই, তোমাদের কিন্তু যুদ্ধক্ষেত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এইখানে তুমি দুনিয়াটা কীরকম জানো, তুমি খুব সেরা রেজাল্ট করবে, সবাই আসি করছে তুমি আমার স্টুডেন্ট, মানে মানে কোনোভাবে তোমাকে দেখছে খুব ভালো, চান্স পাওয়া নেই, কোনো নামও থাকবে না। তাহলে তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে, চান্স পাওয়ার জন্য আমি আমার সেরা পরিশ্রমটা করব এবং সর্বোচ্চ টাইমটা সায়েন্টিফিক ওয়েতে ব্যবহার করব, আন্দাজে পড়া না। অনেক স্টুডেন্ট আমি দেখি সারাদিন পড়িয়া চান্স পাইছে, কিন্তু ওই অত পরিশ্রম করে যদি সায়েন্টিফিক সিস্টেম পড়তো অনেক ভালো জায়গায় চান্স পেত। তাই এইখানে ব্যাপারটা হয়েছে যে টাইম তো সবার 24 ঘন্টা লিমিটেড, এইখানে তোমার খেয়াল করতে হবে। যারা স্যার সুপার কমান্ডো ব্যাচে ভর্তি হয়েছে, আচ্ছা সুপার কমান্ডো ব্যাচে যারা সেকেন্ড টাইম, তাদের তো ক্লাস চলতেছে। আর ফার্স্ট টাইমের তোমাদের তো হচ্ছে 1 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে, ঠিক আছে। যারা হচ্ছে যে ফার্স্ট টাইম সুপার কমান্ডো, তাদের তো সমত যুক্ত করানোর কথা না, 1 তারিখ থেকে শুরু হবে। অনেকে হয়তো এমনিতে আগেই যুক্ত হয়েছে, কিন্তু নর্মালি তোমাদের 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে, বুঝতে পারছো? এটা হলো ব্যাপার, কারণ তোমাদের তো এখন প্র্যাকটিক্যাল চলতেছে এই জন্য। তারপরে আমি একটু শুনে রাখি যে ওরা কি এখন থেকে জয়েন করেছে, দুটো 1 তারিখ থেকে জয়েন করাবে। গত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তারপরের দিন থেকে, 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো যে জিনিসটা বলতেছিলাম যে টাইম কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবা না, দেখবা যে সফল হইলে সবাই, ব্যর্থ হইলে যে না চিনি না। আর সবচেয়ে মজা লাগে কি জানো স্যার, কোন টাইমে কি করবো আচ্ছা যারা আমাদের নতুন এই যে ফার্স্ট টাইমে যা ভর্তি হচ্ছে 25-এর, ওদের কি গ্রুপে জয়েন করাচ্ছেন না 1 তারিখে? আচ্ছা ঠিক আছে, তোমরা 1 তারিখে মেইনলি জয়েন হবে, 1 তারিখে মেইনলি জয়েন হবে, ঠিক আছে। এটা হ্যাঁ, তাহলে এটা হলো ব্যাপার। আর যে জিনিসটা বলতেছিলাম যে রেগুলার মানে একদম রেডি হয়ে যাও। মেডিকেল অ্যাডমিশনের সময় অসুস্থ হয়েছো, ডিসকোয়ালিফাই, এটা বৈশিষ্ট্য না। মন খারাপ, টাইম নেই, কারণ অ্যাডমিশন বসে থাকবে না, ফাস্টেস্ট ওয়েতে পড়া। হ্যাঁ, এগুলা পরীক্ষার, কারণ বুঝো না 100 মিটার স্প্রিন্টের মতো একটা পরীক্ষা, এই পরীক্ষা ভালো করতে গেলে হ্যাঁ দেখবা যে একদম সেই অনুযায়ী পড়তে হবে। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম 20 নম্বর, ফেরাস সালফেট যেমন 2 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল আয়রন জমা হবে? তাহলে এখানে 2+, তার মানে হচ্ছে 1 মোল আয়রন জমা হবে, বুঝতে পারছো? তাহলে এই অনুযায়ী একটা আইডিয়া পেলে না যে কিছু একটা অধ্যায়ের কিছু MCQ প্র্যাকটিস করলো, কিন্তু একটা আইডিয়া চলে আসে যে হ্যাঁ এরকম করে এটা হইতে পারে। তা ব্যাপারটা হচ্ছে এটা যে এই অনুযায়ী রেগুলারিটি মেনটেন করে করলেই দেখবা যে অনেকটা ভালো লাগতেছে। তা আলহামদুলিল্লাহ আমি অনেকটা আল্লাহর রহমতে সুস্থতার কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। আজকে আমরা 2টা বিষয়ের একটু MCQ অ্যানালাইসিস করলাম না, ইংলিশ বা ওগুলো। আমরা 9:15 ক্লাসটা শুরু করতে চাই, 9:15 আজকে না করে 9:25 বোধহয় আমরা করছি, হ্যাঁ 9:25 করেছি এরকম। তা আমি যে জিনিসটা বলতেছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিনে হচ্ছে একটু করে, হ্যাঁ এখন থেকে একদম এই কথাটা সবার তাহলে পছন্দ হয়েছে না? সবাই সফল হলে সবাই ভাগিদার, আর না পেলে সবাই দূরে। হ্যাঁ, দিনের পর রাত, দিনের পড়ার জন্য করণীয় কি? পড়ার জন্য যেটা করণীয়, রাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় যাওয়া, ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এবং মাথার মধ্যে কোনো প্রেশার না রাখা, কোনো প্রেশার রাখা যাবে না। তার মানে কোনো হচ্ছে যে আমি বললাম তো ধর্মীয় নিয়মের বাইরে কোনো খাতির নেই, আব্বা আম্মা ফ্যামিলির, বাস পুরো ফোকাস করে পড়াশোনা। আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখছি যারা অ্যাডমিশন টাইমে এই যে কোচর মোচর অভ্যাস খারাপ থাকে না,
দেখা যাচ্ছে ওর বন্ধু বান্ধবের জন্য জান দিয়ে দিছে, লাস্টে জানও নাই, রেজাল্টও নাই, ক্যারিয়ার টেরিয়ার সব শেষ। তো এইটা করলে শেষ, খুব খারাপ জিনিস। আমি যেটা সবসময় বলি ভাইয়া, প্রত্যেকটা জিনিস একটা টাইম আছে, টাইম মতো সব কিছু অসাধারণ, আর ভুল টাইমে আন্দাজে কোনো লাভ নেই। তা তোমার হচ্ছে অ্যাডমিশনের টাইম, হ্যাঁ ঠিক আছে, এইখানে তোমার হচ্ছে যে একদম দাগানো বইয়ের পিডিএফ কোথায় পাবো, আমাদের প্রাইভেট গ্রুপেই পেয়ে যাবা, টেনশনে কোনো কিছু নেই। স্যার বেশি পরিশ্রম করলে কি স্যার অসুস্থ সম্ভাবনা আছে? আসলে পরিমিত জিনিসটাই ভালো। পরিমিত মানে বুঝো তো, ব্যালেন্সড। ইসলাম কিন্তু ব্যালেন্সড লাইফকে খুব উৎসাহিত করছে। দৈনিক রোজা রাখতে উৎসাহিত করেন, একদিন গ্যাপ দাও, সপ্তাহে 2 দিন রাখো, মাসে স্পেশাল কিছু দিন রাখো, তাইলে যথেষ্ট। আমরা অনেক সময় মনে করি যখন ওই যে পড়ার লোভ, এবাদতের লোভ, করতেছে তো করতেইছে, নো, একটু পরিশ্রম করে, একটু ঠিক আছে বলছে, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। আগে দেখো চেহারায় বোঝা যায় না যে সুস্থ আছি না অসুস্থ আছে। আমি নিজে এখানে দেখতেছি তো ক্যামেরায়, দেখলে বোঝা যায় যে আসলে সুস্থ না অসুস্থ। যাক আলহামদুলিল্লাহ, অনেকটা। স্যার সকালে উঠতে পারি না, এটা খুব খারাপ জিনিস। তাড়াতাড়ি ঘুমাইলে তুমি সকালে উঠতে পারবা। তুমি যে রাত 10টা 10:30টার মধ্যে ঘুমাই যাও, তাহলে তুমি 10টার মধ্যে ঘুমাই গেলে অটোমেটিক তুমি সকালে ভোর 5টা 4টা 5:30টার মধ্যে উঠতে পারবা। আর যদি তুমি ঘুমাও হচ্ছে রাত 12টায়, তাহলে উঠতে তো তোমার 7টা, তারপর তো অতটা পূর্ণাঙ্গ ঘুম হয় না। কেন প্রথম রাতের ঘুমটা চার্জিং 3-4 গুণ গতিতে হয়, আর ওই যে তারপরের লেট নাইট ঘুমটা ওইরকম করে পারফেক্ট হয় না। তো এই জিনিসগুলো মাথায় নিতে হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলি যে রেগুলারিটি মেনে, যেমন আমি যেমন এই যে অসুস্থ হয়েছিলাম মাঝখানে, তারপরে এই যে 3 দিন থেকে আমি কি করলাম, একটু একটু করে ক্লাস নেওয়া শুরু করলাম, যে একটু ট্রায়াল, তারপরে আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে। স্যার জিকে কি পড়বো? আচ্ছা লিস্ট দিয়ে কোনো লাভ হয় না। যেমন দেখো যে জিকে যেমন আন্তর্জাতিক বিষয় বলি, এখানে কি টপিকস আছে, আমি যদি তোমাকে দেই, তুমি কি এটা বলবো? এখানে আমি তো বলতে, মহাদেশ আছে, এশিয়া মহাদেশ, সীমানা বনাম ভারতের রাজ্য, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্ট টপিক্সের ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে হচ্ছে এটা। তাই আসলে ওই যে অনেকে কয় না ভাই টপিক জানি, এটা একটা ফালতু কথা। আন্তর্জাতিক বাংলাদেশের টপিক্সের চাইতে রিলেটেড হচ্ছে কিছু টাইপের কোশ্চেন আছে, যেটা মেডিকেলে আসবে সেটা ভালো করে পড়া। স্যার আমাদের মেডি ইংলিশ জিকে ক্লাস কবে থেকে? কালকে ইনশাআল্লাহ মেডি ইংলিশ জিকে রুটিন দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করবো ইনশাআল্লাহ। স্যার সেকেন্ড টাইমারদের জন্য ইংলিশটা কীভাবে পড়া উচিত? ইংলিশটা সেকেন্ড টাইমারদের যদি গতবার যে কোনো জায়গায় পড়ে থাকো, সেখানে তুমি দেখবা যে কোথায় ভালো পড়াইছে, খোঁজ নাও, নিয়ে যে কোনো এক জায়গায় পড়ো। সেটা বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে দেখো, নিজে পড়ে অতটা ভালো করতে পারবে না। মানে ব্যাপারটা হইলে কীরকম, যেমন ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব নিয়ে একটু পড়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত, রেগুলার প্র্যাকটিস করা উচিত। ইংলিশ জিকেটা অবশ্যই যে কোনো জায়গায় পড়ো। সায়েন্সের সাবজেক্টগুলো যে তুমি একটু অনেক কিছু জানো, কিন্তু ইংলিশ জিকের ব্যাপারটা হচ্ছে তোমার রেগুলারিটি না থাকলে ওইভাবে পড়া হবে না, এবং আলটিমেটলি রেজাল্ট খুব অসাধারণ হবে না। স্যার জিকে ইংলিশের জন্য কি স্যার আবার নিউ রুটিন দেবে? জিকে ইংলিশের কি রুটিন আমি দিয়েছি? রুটিন তো আমি জিকে ইংলিশের দেইনি, অন্য ইসলাম, হ্যাঁ কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। কত ঘন্টা পড়বো? আজকে আর ইংলিশ জিকে পড়াইতে হতেছে না, 10টা বাজছে যেহেতু, হ্যাঁ যে ইনশাআল্লাহ দেখিও যে কি করি ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ দেখবো যে আমরা আল্লাহর রহমতে সুন্দর করে রেগুলার রেডি হয়ে যাও। খুব অসাধারণ কিছু করার কিন্তু টাইম আসতেছে তোমাদের, ঠিক আছে, পুরো একদম সুন্দরভাবে। তাহলে ঠিক আছে, মেডিকেলে যারা সত্যিকারে মানে একেবারে অসাধারণ রেজাল্ট করতেছে, সব প্ল্যাটফর্মে ক্লাস দেখে যেখানে সবচেয়ে পারফেক্ট সেখানে পড়ো। স্যার জিকে কীভাবে পড়বো স্যার কোনটা? দেখো জিকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে সামারি একটা করে দিব প্রত্যেকটা লেকচার রিলেটেড, তার সাথে হচ্ছে বিভিন্ন টেকনিক দিয়ে এমসিকিউ কেন্দ্রিক পড়বো, তাহলে স্যার জিকে ইংলিশ রুটিন দিয়েছে স্যার গ্রুপে? জিকে ইংলিশ রুটিনও দিয়েছে, তাহলে আমার তো বোধহয় খেলে নেই। তাহলে রুটিন অনুযায়ী যেটা আছে, তাহলে আগামীকাল মনে হয় ক্লাস, তাহলে সেটা করবো, ঠিক আছে। তা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, তাহলে প্রত্যেকে ভালো থাকবা, থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কালকে আবার আসবো আশা করছি ইনশাআল্লাহ।